সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতে ব্রিটিশ আধিপত্য বিস্তারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলার গভর্নর জেনারেল ওয়েলেসলি। ব্রিটিশ শক্তির বিস্তারের ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা বলা যায় ওয়েলেসলির এই শাসনকালকে। তো ওয়েলেসলি সম্পর্কে বিস্তারিত বিভিন্ন বিষয় আজকের ভিডিওতে আমরা বলবো। ওয়েলেসলি বাংলার গভর্নর জেনারেল হিসেবে আসেন 1798 খ্রিস্টাব্দে। তবে ভারতে আসার আগে তিনি ইংল্যান্ডে ব্রিটিশ গভর্নমেন্টের ট্রেজারি ডিপার্টমেন্টের একজন মেম্বার ছিলেন। আর এর পাশাপাশি ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য যে বোর্ড অফ কন্ট্রোল রয়েছে, ইংল্যান্ডে সেই বোর্ড অফ কন্ট্রোলেরও একজন মেম্বার ছিলেন। বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার থাকাকালীন তিনি দেখেন যে এর আগে কর্নওয়ালিস ভারতে থেকে ব্রিটিশ শক্তি যতটা বৃদ্ধি করেছে 1793 থেকে 98 এই সময়ে তা আবার দুর্বল হয়ে পড়েছে এবং এই দুর্বলতার জন্য জন শোরকে দায়ী করা হয়। তো ব্রিটিশ শক্তি কেমন দুর্বল হয়ে পড়েছে সেটা প্রথমে একটু বলি। 1793 থেকে 1798 এই 5 বছর ধরে বাংলার গভর্নর জেনারেল ছিলেন জন শোর। তার নীতি ছিল নিরপেক্ষ নীতি বা পলিসি অফ নন ইন্টারভেনশন, অর্থাৎ দেশীয় রাজ্যগুলোর কোনো ঝামেলায় ব্রিটিশ আর্মি আর জড়াবে না। এখন জন শোর ভারতের ভেতরে যত রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যের ইন্টারনাল ম্যাটারে না যাওয়ায় এই রাজ্যগুলো নিজেদের মতন আবার শক্তিশালী হতে থাকে এবং আশেপাশের রাজ্য দখল করতে থাকে। যেমন এইখানে ছিল মারাঠা এরিয়া আর এখানে ছিল হায়দ্রাবাদ এরিয়া। এই মারাঠা হায়দ্রাবাদের উপর আক্রমণ করে। এই যে এই এরিয়া ছিল পেশোয়া এরিয়া আর এটা ছিল হায়দ্রাবাদ। 1795 খ্রিস্টাব্দে মারাঠা এই হায়দ্রাবাদের উপর আক্রমণ করে এবং একটা যুদ্ধ হয়, খড়দার যুদ্ধ। 1795 খ্রিস্টাব্দে খড়দার যুদ্ধ। এই যুদ্ধটা সবে সবে শুরু হয়েছিল। যুদ্ধটা জন শোর চাইলে থামিয়ে দিতে পারতো, কিন্তু জন শোর ওই যুদ্ধের ভেতরে না যাওয়ায় ফাইনালি ওই যুদ্ধটা একটু বড় আকার ধারণ করে এবং হায়দ্রাবাদের কিছুটা এরিয়া মারাঠা দখল করে নেয়। আর জন শোরের ওই নিরপেক্ষতা নীতির সুযোগ নিয়ে ভারতের কিছু কিছু জায়গায় যে ফ্রান্স আর্মি ছিল তাদের যে সেনাপতি রেমন্ড, ফ্রান্সের সেনাপতি রেমন্ড, সে তার নিজের শক্তি কিছুটা বৃদ্ধি করার কথা চিন্তা ভাবনা করে এবং নিজের শক্তি কিছুটা বাড়িয়েও ফেলে। আর ফ্রান্সের সাপোর্ট নিয়ে টিপু সুলতানও তার ক্ষমতা বাড়াতে থাকে। এই যে এইটা হলো মহীশূর এরিয়া। এই মহীশূর এরিয়ার রাজা ছিল টিপু সুলতান। টিপু সুলতান জন শোরের ওই পলিসির সুযোগ নিয়ে ফ্রান্সের সাথে জোট বেঁধে নিজের ক্ষমতা বাড়াতে থাকে এবং ফ্রান্সের একটা পলিটিক্যাল পার্টি জ্যাকোবিয়ান ক্লাব, সেই জ্যাকোবিয়ান ক্লাবের মেম্বারশিপ নেন। আর ওই যে বললাম যে মারাঠা হায়দ্রাবাদের উপর আক্রমণ করে হায়দ্রাবাদের নিজামকে হারিয়ে দিয়েছিল, তার ফলে মারাঠাও তার শক্তি আরো বেশি করে বাড়াতে থাকে। আর আফগানিস্তানের কাবুলে ছিল জামান শাহ। এই জামান শাহ ধীরে ধীরে ভারত আক্রমণের পরিকল্পনা করতে থাকে। আর এই সবের পাশাপাশি সবে সবে চিরস্থায়ী বন্দোবস্ত লাগু করায় কোম্পানির আর্থিক অবস্থাও তেমন খুব একটা ভালো ছিল না। এই সমস্ত পরিস্থিতি দেখে ওয়েলেসলি আবারও পুরো ভারত জুড়ে কিভাবে ইংরেজ আধিপত্য বিস্তার করা যায় সেই পরিকল্পনা করতে থাকে। ওয়েলেসলি মনে করত যে সভ্যতা এবং শাসন ব্যবস্থার দিক থেকে ব্রিটিশ সভ্যতা আর ব্রিটিশ শাসন ব্যবস্থাই হলো সর্বশ্রেষ্ঠ। আর তার ধারণা অনুযায়ী ভারতীয় যে সমস্ত রাজা বা জমিদাররা রয়েছে তারা হলেন অত্যাচারী ও নীতিহীন শাসক। ফলে সঠিকভাবে শাসনের জন্য পুরো ভারত জুড়ে ইংরেজ আধিপত্যের প্রতিষ্ঠা হওয়াটা খুবই প্রয়োজন। এবার পুরো ভারত জুড়ে ব্রিটিশ আধিপত্য বিস্তার করতে গেলে দেশীয় রাজ্যগুলোকে ব্রিটিশ শাসনাধীনে বা ব্রিটিশ নিয়ন্ত্রণে আনতে হবে। এই অবস্থায় ব্রিটিশ নিয়ন্ত্রণে আনার জন্য ওয়েলেসলি 3টে পদ্ধতি অবলম্বন করেন। এসে তিনি প্রথমেই একটা পলিসি চালু করেন, অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি। এই পলিসিটা পুরো ভারত জুড়ে ছড়িয়ে দেন। যে যে ইংরেজদের সাথে মিত্রতা করতে চায় তাদেরকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে নেয়। ওয়েলেসলির পরিকল্পনা ছিল যে যে সমস্ত রাজ্য ওই সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি অ্যাকসেপ্ট করবে না সেই সমস্ত রাজ্যগুলোর উপর কূটনৈতিক চাল ও ছলনার প্রয়োগ করব। কূটনৈতিক চালের মাধ্যমে বা ছলনার মাধ্যমে সেই সমস্ত রাজ্যগুলোকে ব্রিটিশ নিয়ন্ত্রণে নিয়ে নেব। আর ছলনার মাধ্যমেও যদি কোনো রাজ্যকে নিয়ে নেওয়া না যায় সেক্ষেত্রে সরাসরি যুদ্ধের মাধ্যমে সেই রাজ্যটাকে জয় করে নেব। এই 3টে পরিকল্পনা ওয়েলেসলির ছিল। প্রথম পরিকল্পনা সাবসিডিয়ারি অ্যালায়েন্স পলিসি বা অধীনতামূলক মিত্রতা নীতি। সেটা সাকসেসফুল না হলে কূটনৈতিক চাল ও ছলনার মাধ্যমে নিয়ে নেব। আর ছলনার মাধ্যমেও যদি সেই রাজ্যটাকে নিজের নিয়ন্ত্রণে না আনা যায় সেক্ষেত্রে যুদ্ধের মাধ্যমে ওই জায়গাটাকে নিজের আন্ডারে নিয়ে নিতে হবে। আর এই 3টে পদ্ধতি অবলম্বন করে ওয়েলেসলি ভারতের অলমোস্ট সমস্ত এরিয়া ব্রিটিশ নিয়ন্ত্রণে নিয়ে নেন। এখন অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স নিয়ে কিভাবে তিনি বিভিন্ন রাজ্যকে নিজের আন্ডারে নেন
তা নিয়ে অলরেডি আমরা এর আগে একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা ফলো করতে পারো। সাবসিডিয়ারি অ্যালায়েন্সের পরে আসি সেকেন্ড মেথডে। সেকেন্ড মেথডে তিনি ছলনার মাধ্যমে বিভিন্ন রাজ্য জয় করেন। কোন কোন রাজ্য জয় করেন? তাঞ্জোর, সুরাট আর কর্ণাটক, এই তিনটে এরিয়া তিনি ছল করে দখল করেছিলেন। এই যে নিচের এই এরিয়াটা হলো তাঞ্জোর, এটা সুরাট, আর এইটা হলো কর্ণাটক এরিয়া। 1799 খ্রিস্টাব্দে তাঞ্জোর নিয়ে নেন ছল করে, 1800 খ্রিস্টাব্দে সুরাট নিয়ে নেন, আর 1801 খ্রিস্টাব্দে কর্ণাটক এরিয়া নিয়ে নেন ছল করে। আর এই যে এই এরিয়াটা বললাম মহীশূর এরিয়া, এই মহীশূর এরিয়াটাকেও তিনি চাল খাটিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু টিপু সুলতানের কাছে তার ওই চালটা কাজে খাটেনি। ওই জন্য বাধ্য হয়ে এই মহীশূর জেতার জন্য তাকে যুদ্ধের পদ্ধতি অবলম্বন করতে হয়। আর ওই জন্যই ওয়েলেসলি ইনডাইরেক্টলি টিপু সুলতানকে দিয়ে এই এরিয়াতে চতুর্থ অঙ্গ মহীশূর যুদ্ধের সূচনা করান। এই যুদ্ধে টিপু সুলতান হেরে যায় এবং তারপর তাকে হত্যা করে এই এরিয়াতে ওডিয়ার বংশের একজন রাজাকে বসিয়ে ওয়েলেসলির সাথে ওই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করে নেওয়া হয়। তার ফলে এই মহীশূর এরিয়াটাও ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে আসে। এখন ওয়েলেসলি মূলত ভারতে তার রাজ্য জয়ের নীতির জন্যই ফেমাস, তবে এর পাশাপাশি তার শাসনকালে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেমন 1799 খ্রিস্টাব্দে একটা আইন পাস হয়, সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট। সেটা কি? মোটামুটি এই 1798-99 এই সময় গিয়ে ভারতের বেশিরভাগ জায়গাতেই ব্রিটিশ আধিপত্য ছিল। এখন ব্রিটিশরা যেহেতু শাসন করছে, সেই শাসনের অনেক ঘাটতিও ছিল, আর সেই সমস্ত ঘাটতি যাতে লোকের মধ্যে পৌঁছায় সেই জন্য বিভিন্ন নিউজ পেপারে তাদের সম্পর্কে বিভিন্ন কথাও লেখা হতো। ব্রিটিশদের সম্পর্কে, বিশেষ করে ব্রিটিশদের আইন শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন বিষয়, তাদের ভালো মন্দ, এই সমস্ত বিভিন্ন কথা দেশীয় যে সমস্ত নিউজ পেপার রয়েছে সেখানে ছাপা হতো। তার পাশাপাশি ভারতে কিছু ফ্রান্সিস নিউজ পেপার ছিল, সেখানেও ছাপা হতো। এখন নিউজ পেপার বা খবরের কাগজে ব্রিটিশ আর্মি বা ব্রিটিশ শাসন ব্যবস্থার ব্যাপারে ওই সমস্ত বিতর্কিত বিষয় পড়ে মানুষের ভেতরে একটা ক্ষোভের জন্ম নিত, যেটা মাঝে মধ্যেই ইংরেজদের বিরুদ্ধে ছোটখাটো বিদ্রোহের রূপ নিত। নিউজ পেপারের মাধ্যমে এই বিতর্ক ছড়ানোর ক্ষেত্রে ওয়েলেসলি একটা পদক্ষেপ নেন। তিনি একটা আইন পাশ করেন, সেটাই হলো এই সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট 1799। তিনি ঘোষণা করেন যে ফ্রান্স নিউজ পেপার এবং দেশীয় বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে ব্রিটিশ প্রশাসন সম্পর্কে প্রচুর গুজব ছড়ানো হচ্ছে, যার ফলে ভারতীয়দের সামনে ব্রিটিশ প্রশাসনের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে। আর এটা যাতে না হয় তার জন্য এই আইন পাশ করা হলো। এই আইনে দুটো তিনটে পয়েন্ট বলা হলো যে ভারতের ভেতর যে কোনো পাবলিশার তিনি তার খবরে যা ছাপছেন সেটা ছাপার আগে ওই খবর সংক্রান্ত সমস্ত তথ্য ব্রিটিশ গভর্নমেন্টের যে সেক্রেটারি তার কাছে পাঠাতে হবে। অর্থাৎ প্রি সেন্সরশিপের জন্য সমস্ত তথ্য সেক্রেটারিকে দিতে হবে। আর এই আইনে তিনি আরো বলেন যে খবরের কাগজে মানে নিউজ পেপারে যে খবরটা বার হবে সেই খবরে মানে ওই আর্টিকেলে কে ওই খবর ছাপাচ্ছে, মানে নেম অফ দা প্রিন্টার, ওই খবরটা বা ওই আর্টিকেলটা কে এডিট করছে সেই এডিটরের নাম, আর ওই নিউজ পেপার সেটা কার নামে রেজিস্টার রয়েছে তার নামও ওই প্রত্যেকটা আর্টিকেলের নিচে যোগ করতে হবে। মানে কেমন? ধরলাম এইটা একটা নিউজ পেপারের ফ্রন্ট পেজ, এতে এইটুকু একটা আর্টিকেল রয়েছে, মানে এখানে কিছু একটা লেখা রয়েছে, তো এই লেখার নিচে এইখানে তিনটে জিনিস থাকবে, মানে তিনজনের নাম এই প্রত্যেকটা আর্টিকেলে লেখা থাকবে। প্রথম লেখা থাকবে যে কে এই খবরটা ছাপাচ্ছে, মানে এই খবরটা ছাপতে দিয়েছে কে, তার নাম থাকবে। সেকেন্ড পজিশনে থাকবে যে এই লেখাটাকে এডিট করছে, সুন্দর করে গুছিয়ে এখানে পাবলিশ করছে, তার নাম থাকবে, মানে নেম অফ এডিটর। আর এইখানে থাকবে এই খবরের কাগজটা যার নামে রয়েছে তার নাম। এই সেন্সরশিপ অ্যাক্টে মেইন এই দুটো পয়েন্ট বলা হয়। আর আরো একটা পয়েন্ট বলা হয় যে এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন যদি এই পাবলিশার ফুলফিল না করে তাহলে সেক্ষেত্রে এই পাবলিশারকে দণ্ডনীয় শাস্তি পেতে হবে। তো 1799 খ্রিস্টাব্দে এই আইনটা পাস হয় এবং তারপর থেকে এইভাবে চলে। এইভাবে চলতে চলতে 1860 খ্রিস্টাব্দে গিয়ে এই আইনটাকে আরো একবার অ্যামেন্ডমেন্ট বা মডিফাই করে বলা হয় যে নিউজ পেপার তো হলো, এর সাথে সাথে ম্যাগাজিন, পোস্টার, প্যামফ্লেট বা যে সমস্ত বই পাবলিশ হয় সেই সমস্ত কিছুর ক্ষেত্রেই এই আইনটা লাগু হবে। তবে এরপরে 1818 খ্রিস্টাব্দে গিয়ে এই আইনে একটুখানি ঢিল দেওয়া হয়, মানে একটুখানি কম্প্রোমাইজ করা হয়। ওই যে বললাম যে খবর সম্পর্কিত সমস্ত তথ্য সেক্রেটারিকে পাঠাতে হবে। 1818 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল ছিল হেস্টিংস। হেস্টিংস এসে ওই প্রি সেন্সরশিপের ব্যাপারটাকে অ্যাবলিশ করে দেয়। মানে হেস্টিংস বলে যে এবার ছাপানোর জন্য সেক্রেটারিকে না পাঠালেও হবে, কিন্তু
এই যে তিনটে বিষয়, এই ইনফরমেশন গুলো প্রত্যেকটা আর্টিকেলের সাথে যোগ করতে হবে, সেটা নিউজ পেপার হোক বা কোনো ম্যাগাজিনে হোক বা কোনো বই পাবলিশ হোক বা প্যামফ্লেট, পোস্টার, সমস্ত কিছুতে সেই ইনফরমেশন দিতে হবে। তো 1799 খ্রিস্টাব্দে ওয়েলেসলি এই সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট এটা নিয়ে আসে। আর এর সাথে সাথে 1799 খ্রিস্টাব্দে আরো একটা কাজ চালু করেন, কলকাতাতে একটা ভবন তৈরির কাজ শুরু করে। ওয়েলেসলির আগে বাংলার যে সমস্ত গভর্নর বা গভর্নর জেনারেলরা ছিল তারা ফোর্ট উইলিয়ামে থাকতেন, কিন্তু ওয়েলেসলি মনে করতেন যে বাংলার গভর্নর জেনারেল পুরো ভারতের প্রধান, সেই হিসাবে তার থাকার জন্য আলাদা করে একটা বাংলো থাকা প্রয়োজন। আর ওই জন্যই তিনি কলকাতাতে একটা ভবন তৈরির কাজ শুরু করেন। 1799 খ্রিস্টাব্দে কলকাতাতে একটা ভবন তৈরির কাজ শুরু করেন, আর 1803 খ্রিস্টাব্দে গিয়ে এই ভবন তৈরির কাজ শেষ হয়। তারপর থেকে ওয়েলেসলি ওই ভবনেই থাকতেন। ওই ভবনটারই বর্তমান নাম হলো রাজভবন, যেখানে বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নর থাকেন। তো 1803 খ্রিস্টাব্দে কলকাতাতে তৈরি হয় ভবন বা বাংলো, কার জন্য? ওই বাংলার গভর্নর জেনারেলের থাকার জন্য। এরপর 1858 খ্রিস্টাব্দে গিয়ে যখন ভারতের শাসন ব্যবস্থা ইংল্যান্ডে মহারানীর হাতে চলে যায়, তখন মহারানী এই ভারত শাসন করার জন্য একজন ব্যক্তিকে পাঠিয়েছিলেন ভাইসরয়। তো ভারতের ভাইসরয় কলকাতার ওই ভবনে থাকতেন। তারপর 1911 খ্রিস্টাব্দে গিয়ে যখন ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার করা হলো, সেই সময় ভাইসরয় আর কলকাতাতে না থেকে দিল্লিতে থাকতেন, এবং বাংলার এই এরিয়ার দায়িত্ব ছিল তখন লেফটেন্যান্টের, তিনি তখন এই ভবনে থাকতেন। 1911 খ্রিস্টাব্দের পর থেকে বাংলার লেফটেন্যান্ট গভর্নর বাস করতেন ওই ভবনে। তারপর 1947 সালে গিয়ে যখন ভারত স্বাধীন হয়, তারপর থেকে এই রাজ্যের যে গভর্নর বা রাজ্যপাল তিনি ওই ভবনে থাকতেন, এবং তখন থেকেই ওই ভবনটির নাম হয়ে যায় রাজভবন। বর্তমানে আমরা যেটাকে বলি রাজভবন, সেটাই। তো 1799 খ্রিস্টাব্দে ওই ভবনের কাজ শুরু হলো, ওটাও হলো। এরপর 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি কলকাতাতে একটা কলেজের স্থাপনা করেছিলেন, ফোর্ট উইলিয়াম কলেজ। 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি কলকাতাতে ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনা করেন। কিসের জন্য? ওরিয়েন্টাল স্টাডির জন্য। এর আগে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতাতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ওরিয়েন্টাল স্টাডির জন্য। আর এখন 1800 খ্রিস্টাব্দে ওয়েলেসলি ওই ওরিয়েন্টাল স্টাডির আরো বেশি ডেভেলপমেন্ট করার জন্য কলকাতাতে আরো একটা কলেজের স্থাপনা করেন, ফোর্ট উইলিয়াম কলেজ। তবে এই কলেজ স্থাপনার পিছনে ওয়েলেসলির আরো একটা উদ্দেশ্য ছিল। এর আগে তো কর্নওয়ালিস ভারতে সিভিল সার্ভিসটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, তবে ওই সিভিল সার্ভিসের জন্য যারা পরীক্ষা দিত তাদেরকে ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিতে হতো, এবং ওই সিভিল সার্ভিসের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতো তাদেরকে ইংল্যান্ড থেকে ট্রেনিং নিয়ে তারপর ভারতে আসতে হতো। ওয়েলেসলি চেয়েছিল যে সিভিল সার্ভেন্টরা এসে যেহেতু ভারতে কাজ করবে, ফলে ভারতেই তাদের ট্রেনিংটা হোক। ওই জন্যই ওই ফোর্ট উইলিয়াম কলেজে তিনি সিভিল সার্ভিসের ট্রেনিং দেওয়ার কথা চিন্তা ভাবনা করেছিলেন। তাহলে এই পর্যন্ত কলকাতাতে বড় বড় দুটো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা হলো, ফোর্ট উইলিয়াম কলেজ আর এশিয়াটিক সোসাইটি। এর পাশাপাশি আরো একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল যেটার প্রতিষ্ঠা 1780 খ্রিস্টাব্দে হয়। কলকাতাতে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠা হয় ওয়ারেন হেস্টিংস এর দ্বারা। ইসলামিক শিক্ষার আরো বেশি বিকাশের জন্য 1780 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতাতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তো ওয়েলেসলির শাসনকালে এইগুলোই ছিল তার গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েলেসলিকে মেইন জানা যায় তার রাজ্য জয়ের পলিসি নিয়ে, অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতি নিয়ে। তার পাশাপাশি আরো দুটো তিনটে ঘটনা তার গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো কি? সেগুলো ওই যে বললাম 1799 খ্রিস্টাব্দে সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট এটাকে লাগু করা, 1799 খ্রিস্টাব্দে ওই রাজভবন তৈরির কাজ শুরু করা, 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের স্থাপনা করা। ব্যাস এইটুকুই। এখন ওয়েলেসলি ভারতে বাংলার গভর্নর জেনারেল হিসেবে ছিলেন 1798 থেকে 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1805 খ্রিস্টাব্দে তিনি রিটায়ারমেন্ট নিয়ে ইংল্যান্ডে ফিরে যান। তারপর কর্নওয়ালিসকে আবারও বাংলার গভর্নর জেনারেল হিসেবে পাঠানো হয়েছিল। তবে 1805 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস এসে খুব বেশি দিন গভর্নর জেনারেল হিসেবে থাকতে পারেননি, অল্প কিছু দিনের ভেতরেই তিনি মারা যান। আর তারপর 1805 থেকে 1807 খ্রিস্টাব্দ পর্যন্ত জর্জ বার্লো বাংলার গভর্নর জেনারেল হিসেবে ছিলেন। তবে তিনি টেম্পোরারি বা অ্যাক্টিং গভর্নর জেনারেল ছিলেন। আর তার সময় তেমন খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ভারত জুড়ে ঘটেনি। যা হয়েছে সেটা এর পরের ক্লাসে গিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি ওয়েলেসলি সম্পর্কে এই সমস্ত বিষয় তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। আর কোনো ভিডিওতে যদি কোনো ডাউট বা কনফিউশন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারো। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে। আর চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।